আমরা সবাই এটা জানি যে চুম্বক লোহাকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে চৌম্বক বল অর্থাৎ ম্যাগনেটিক ফোর্স বলে। কিন্তু কেনই বা চুম্বক অর্থাৎ ম্যাগনেটিক মেটেরিয়ালকে আকর্ষণ করবে? পদার্থের একদম গভীরে, একদম ফান্ডামেন্টাল লেভেলে ম্যাগনেটিক ফোর্স কিভাবে তৈরি হয়? কোনো পরিবাহী তার অর্থাৎ কন্ডাক্টরের ভেতর দিয়ে যখন ইলেকট্রিক কারেন্ট ফ্লো হয়, তখন তারের চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এই কারণেই এই তারের আশেপাশে থাকা কোনো ম্যাগনেটের উপর একটা ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাইড হওয়ার কারণে ম্যাগনেটটা একটু ঘুরে যায়। অর্থাৎ ইলেকট্রিক কারেন্ট ম্যাগনেটিক ফোর্স তৈরি করতে পারে। কিন্তু ইলেকট্রিক কারেন্ট কেনই বা ম্যাগনেটিক ফিল্ড তথা ম্যাগনেটিক ফোর্স তৈরি করে? তাহলে কি ম্যাগনেটিক ফোর্সের নিজস্ব কোনো অস্তিত্ব নেই? ইলেকট্রিক কারেন্টের উপর নির্ভরশীল? অর্থাৎ ম্যাগনেটিক ফোর্স কি মৌলিক নয়, মানে ফান্ডামেন্টাল নয়? এই প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির ভিতর। স্থির অবস্থায় থাকা দুটো চার্জ পার্টিকেল যে ফোর্সে পরস্পরকে ধাক্কা মারে তাকে তড়িৎ বল অর্থাৎ ইলেকট্রিক ফোর্স বলে। আর দুটো ম্যাগনেট অথবা একটা ম্যাগনেট এবং একটা ম্যাগনেটিক মেটেরিয়াল যে ফোর্সে পরস্পরকে ধাক্কা মারে তাকে চৌম্বক বল মানে ম্যাগনেটিক ফোর্স বলে। আপনি জেনে অবাক হবেন যে ইলেকট্রিক ফোর্স এবং ম্যাগনেটিক ফোর্স রেফারেন্স ফ্রেমের উপর নির্ভরশীল। মানে আপনি যদি গতিশীল থাকেন, যে ফোর্সটাকে আপনার ইলেকট্রিক ফোর্স মনে হচ্ছে সেই ফোর্সটাকেই আপনার ম্যাগনেটিক ফোর্স মনে হতে পারে আপনি যদি স্থির থাকেন। অর্থাৎ অবজারভারের অবস্থার উপর নির্ভর করে ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফোর্সের এক্সপ্লানেশন। কিন্তু এমন কেন হবে? তাছাড়া একমাত্র ইলেকট্রিক ফিল্ড তথা ইলেকট্রিক কারেন্টই যদি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে থাকে, তাহলে একটা পার্মানেন্ট ম্যাগনেটের ভেতর ইলেকট্রিক কারেন্টের অস্তিত্ব থাকার কথা। পার্মানেন্ট ম্যাগনেটের ভেতর কোথায় থাকে সেই ইলেকট্রিক কারেন্টের অস্তিত্ব? আজকের এই ভিডিওতে আপনি এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে চলেছেন। আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির গভীরতায় ঢুকে ম্যাগনেটিক ফোর্স সৃষ্টির অদ্ভুত রহস্য উদ্ঘাটিত হবে। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বন্ধু। আমি সুভাষিস আছি আপনার সাথে। লেটস বিগিন। চার্জড পার্টিকেলগুলো পরস্পরের উপর তড়িৎ বল অর্থাৎ ইলেকট্রিক ফোর্স প্রয়োগ করে। ইলেকট্রনকে বিকর্ষণ করে, ইলেকট্রন প্রোটনকে আকর্ষণ করে। কিন্তু এই ইলেকট্রিক ফোর্স কিভাবে তৈরি হয়? এই ইলেকট্রিক ফোর্স তৈরি হয় দুটো চার্জড পার্টিকেলের মধ্যে ভার্চুয়াল ফোটনের আদান প্রদানের জন্য, ভার্চুয়াল ফোটনের মোমেন্টাম এক্সচেঞ্জের কারণে। এই বিষয়ে ডিটেলসে জানতে হলে এই ভিডিওটা দেখুন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অ্যান্ড ভিডিওর শেষে অ্যাটাচ করা আছে। কিন্তু পদার্থের একদম গভীরে, একদম ফান্ডামেন্টাল লেভেলে ম্যাগনেটিক ফোর্স তৈরি হয় কিভাবে? ইলেকট্রিক ফিল্ড ছাড়া ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতেই পারে না। ইলেকট্রিক কারেন্ট ছাড়া ম্যাগনেটিক ফোর্স তৈরি হতেই পারে না। কিন্তু ইলেকট্রিক কারেন্ট কিভাবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, কিভাবে ম্যাগনেটিক ফোর্স তৈরি করে? এর উত্তরটা বোঝার জন্য আপনাকে আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির একটা কনসেপ্ট একটু জানতে হবে। আগে আপলোড করা এই ভিডিওতে আগেই এক্সপ্লেন করা হয়েছে যে গতিশীল থাকলে অর্থাৎ মোশনে থাকলে সময় স্লো চলতে থাকে। ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর কোনো কিছু যদি লাইটের স্পিডে চলতে থাকে তাহলে তার ক্ষেত্রে সময় থেমে যায়। বিষয়টা বোঝার জন্য জাস্ট কল্পনা করুন যে আপনি আলোর কণা ফোটনের উপর বসে সূর্য থেকে পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা করলেন। পৃথিবী থেকে মনে হবে যে সূর্য থেকে পৃথিবীতে আসতে আপনার সময় লাগলো 8 মিনিট 20 সেকেন্ডস। কিন্তু আপনি যেহেতু ফোটনের উপর বসে লাইটের স্পিডে চলছেন, তাই আপনার ক্ষেত্রে সময় থেমে থাকার কারণে আপনার মনে হবে যে সূর্য থেকে পৃথিবীতে আসতে আপনার কোনো সময়ই লাগলো না। সূর্য থেকে বেরোলেন আর সাথে সাথে পৃথিবীতে চলে এলেন। অর্থাৎ গতিশীল থাকলে সময় স্লো চলতে থাকে। আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী গতিশীল থাকলে যে শুধু সময় স্লো চলতে থাকে তা কিন্তু নয়। গতিশীল থাকলে কোনো কিছুর দৈর্ঘ্য সংকুচিত হয়ে যায়, মানে লেন্থ কন্ট্রাকশন হয়। যত বেশি গতি তত বেশি দৈর্ঘ্যে ছোট হয়ে যাওয়া। এই কনসেপ্টটাকে এবার আমরা ইলেকট্রিক কারেন্টের উপর অ্যাপ্লাই করব। যখন কোনো পরিবাহী তার অর্থাৎ কন্ডাক্টরের ভেতর দিয়ে ইলেকট্রিক কারেন্ট প্রবাহিত হয়, তখন তারের ভিতর থাকা ফ্রি ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট দিকে চলতে থাকে। ইলেকট্রনের এই গতিকে বলে ড্রিফট ভেলোসিটি। লাইট ফ্যানের সুইচ অন করলে সার্কিটের ভেতর দিয়ে ফ্রি ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট দিকে চলতে থাকে বলেই ফ্যান ঘোরে, লাইট জ্বলে ইত্যাদি। যার ভেতর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে সেই কন্ডাক্টরের প্রতিটা অ্যাটমের চার্জ তো 0, আর অ্যাটমের বাইরের অরবিটে যে ফ্রি ইলেকট্রনগুলো এগিয়ে চলে তার চার্জ নেগেটিভ। অর্থাৎ লজিক বলছে বাইরের কক্ষের ইলেকট্রন ছাড়া
তারের অ্যাটমগুলোর চার্জ পজিটিভ হবে। এখন যদি অন্য কোনো একটা পজিটিভলি চার্জড পার্টিকেলকে তারের কাছে এনে স্থির অবস্থায় রাখা হয়, তাহলে কি এই চার্জড পার্টিকেলের উপর কোনো ধাক্কা লাগবে? একটা চার্জ পার্টিকেল অন্য আর একটা চার্জ পার্টিকেলকে ইলেকট্রিক ফোর্সে ধাক্কা দেয়, কিন্তু যেহেতু তারটার নিট চার্জ 0, ইলেকট্রিক্যালি নিউট্রাল, তাই তারের বাইরে অবস্থিত কোনো স্থির চার্জড পার্টিকেলের উপর কোনো ফোর্স অ্যাপ্লাইড হবে না। কিন্তু এখন যদি তারের বাইরে অবস্থিত চার্জড পার্টিকেলটা চলতে শুরু করে, মানে ইলেকট্রনগুলো যেদিকে চলছে সেই দিকে একই স্পিডে চলতে শুরু করে, তাহলে দেখা যাবে যে পজিটিভলি চার্জড পার্টিকেলটা তার থেকে দূরে সরে যাচ্ছে। আর যদি এক্সপেরিমেন্টটা নেগেটিভলি চার্জড পার্টিকেল নিয়ে করা হতো, তাহলে সেটা তারের দিকে এগিয়ে যেত। কিন্তু কেন চার্জ পার্টিকেলটা সরে যাচ্ছে? কে তাকে ধাক্কা মারছে? তারের বাইরে স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকা কোনো দর্শক এই ফোর্সটাকে ইলেকট্রিক ফোর্স বলতে পারবে না, কারণ তারের নিট চার্জ যেহেতু 0, তাই নিউট্রাল তারের পক্ষে বাইরের চার্জড পার্টিকেলটাকে ইলেকট্রিক ফোর্সে ধাক্কা মারা সম্ভব নয়। তাহলে এই ফোর্সটা কিভাবে তৈরি হচ্ছে? তারের বাইরে স্থির অবস্থায় থাকলে এর উত্তরটা পাওয়া যাচ্ছে না যখন, তাহলে এবার চলন্ত চার্জ পার্টিকেলের চোখ দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করা যাক। মানে চলতে থাকা চার্জ পার্টিকেলকে রেফারেন্স ফ্রেম হিসাবে ধরা যাক। পজিটিভলি চার্জড পার্টিকেলটা যেহেতু ইলেকট্রনের সমান স্পিড নিয়ে ইলেকট্রনের দিকে দৌড়াচ্ছে, তাই তার মনে হবে ইলেকট্রনগুলো স্থির অবস্থায় আছে, কিন্তু পজিটিভলি চার্জড ফিক্সড আয়নগুলো পেছন দিকে সরে সরে যাচ্ছে। ব্যাপারটা অনেকটা এইরকম যে চলন্ত ট্রেনের ভেতর পাশাপাশি বসে থাকা দুজন যাত্রীর কাছে পরস্পরকে স্থির মনে হয়, কারণ তারা দুজনেই একই স্পিডে একই দিকে যাচ্ছে, কিন্তু বাইরের গাছপালা ঘরবাড়িকে পেছন দিকে গতিশীল মনে হয়। সিমিলারলি তারের বাইরে অবস্থিত পজিটিভলি চার্জ পার্টিকেলটার কাছে মনে হবে যে তারের পজিটিভ আয়নগুলো পেছন দিকে গতিশীল এবং ইলেকট্রনগুলো স্থির। আর অ্যাকর্ডিং টু আইনস্টাইন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, গতিশীল থাকলে দৈর্ঘ্যে সংকুচিত হয়, মানে লেন্থে কন্ট্রাকশন হয়, ফলে তারের পজিটিভ আয়নগুলো কাছাকাছি চলে আসে। অথচ নেগেটিভ ইলেকট্রনগুলো যেহেতু বাইরের গতিশীল চার্জ পার্টিকেলের রেসপেক্টে স্থির আছে, তাই ইলেকট্রন চেনে লেন্থ কন্ট্রাকশন হবে না, মানে তারা পরস্পরের কাছাকাছি চলে আসবে না। পজিটিভ আয়নগুলো কাছাকাছি চলে আসার জন্য তারের ভেতর কোনো একটা ছোট ক্ষেত্রের কথা বিবেচনা করলে পজিটিভ চার্জের ডেন্সিটি নেগেটিভ চার্জের ডেন্সিটির থেকে বেশি হয়ে যায়, মানে তারের ছোট ছোট অংশগুলো একটা নিট পজিটিভ চার্জ পেয়ে যায়। ফলে বাইরের পজিটিভলি চার্জ পার্টিকেলটা তারের এই নিট পজিটিভ চার্জের ধাক্কা অনুভব করবে এবং তার থেকে দূরে সরে যাবে। তার মনে হবে যে সে ইলেকট্রিক ফোর্সের কারণে ধাক্কা পাচ্ছে, অথচ তারের বাইরে অবস্থিত কোনো স্থির দর্শকের কাছে এটা ইলেকট্রিক ফোর্স নয়, কারণ সে দেখবে তারটা নিউট্রাল, আর একটা নিউট্রাল জিনিস একটা চার্জড পার্টিকেলকে ইলেকট্রিক ফোর্সে ধাক্কা দিতে পারে না। তাহলে তার কাছে এটা কি ধরনের ফোর্স? তার কাছে এটা একটা নতুন ধরনের অদ্ভুত ফোর্স, যে ফোর্সটা তৈরি হয় শুধুমাত্র চার্জড পার্টিকেলের গতিশীলতার জন্য, যার নাম দেওয়া হয়েছে ম্যাগনেটিক ফোর্স। অর্থাৎ একই ঘটনা গতিশীল দর্শকের কাছে মনে হবে ইলেকট্রিক ফোর্সের কারণে হচ্ছে, এবং স্থির দর্শকের কাছে মনে হবে ম্যাগনেটিক ফোর্সের কারণে হচ্ছে। কি অদ্ভুত এই প্রাকৃতিক নিয়ম! অর্থাৎ ইলেকট্রিক ফোর্স এবং ম্যাগনেটিক ফোর্স আলাদা কিছু নয়, এরা একই কয়েনের অপোজিট সাইড মাত্র। কিন্তু এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে কোনো তারের ভেতর দিয়ে যখন ইলেকট্রিক কারেন্ট ফ্লো হয়, তখন তো তারের ভেতরে পজিটিভ আয়নগুলো স্থির থাকে, কিন্তু ইলেকট্রন গতিশীল থাকে। আর ইলেকট্রন গতিশীল আছে মানে অ্যাকর্ডিং টু স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, তারের বাইরে থাকা কোনো স্থির চার্জ পার্টিকেলের কাছে ইলেকট্রন চেনের লেন্থ কন্ট্রাকশন হওয়ার কথা, ইলেকট্রনগুলো কাছাকাছি চলে আসার কথা। ফলে পজিটিভ চার্জের ডেন্সিটির তুলনায় নেগেটিভ চার্জের ডেন্সিটি বেশি হবার কথা। ফলে তারের কোনো একটা ক্ষেত্রে নিট নেগেটিভ চার্জ তৈরি হওয়ার কথা, অটোমেটিক বাইরের পজিটিভলি চার্জ পার্টিকেলটা আকর্ষিত হওয়ার কথা। কিন্তু ইলেকট্রিক তারের ভেতর দিয়ে যখন কারেন্ট ফ্লো হয়, তখন তারের পাশে থাকা কোনো স্থির চার্জ পার্টিকেলের উপর কোনো ফোর্স তো অ্যাপ্লাইড হয় না। কিন্তু কেন হবে না?
তার কারণ অ্যাকর্ডিং টু আইনস্টাইন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি লেন্থ কন্ট্রাকশনের জন্য ফ্রি ইলেকট্রনগুলো কাছাকাছি চলে আসার চেষ্টা করলে ইলেকট্রনগুলো পরস্পরকে বিকর্ষণ করে আবার আগের অবস্থায় চলে আসে। তারের কোনো একটা ক্ষেত্রে নিট চার্জ 0 করে দেয়। আর কন্ডাক্টরের ভেতর ইলেকট্রনগুলো যেহেতু ফ্রিলি চলাচল করতে পারে, তাই রিপালসিভ ফোর্সের কারণে আগের অবস্থায় চলে আসতে তাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু তারের বাইরে অবস্থিত পজিটিভলি চার্জ পার্টিকেলটা যখন মুভ করে, তখন তারের ভেতরে অবস্থিত পজিটিভ আয়নগুলো যেহেতু ফিক্সড থাকে, ফ্রিভাবে চলাচল করতে পারে না, তাই পজিটিভ চেনে লেন্থ কন্ট্রাকশন হবার জন্য রিপালসিভ ফোর্সের কারণে তারা আবার আগের অবস্থায় ফিরে যেতে পারে না। ফলে নিট চার্জ ডেভেলপ করে এবং ম্যাগনেটিক ফোর্স তৈরি হয়। অর্থাৎ ইলেকট্রিক কারেন্ট ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। কোনো একটা তারের রিংয়ের ভেতর দিয়ে যখন ইলেকট্রিক কারেন্ট ফ্লো হয়, তখন সেই রিংটা একটা ম্যাগনেটের মতো আচরণ করবে। রিংয়ের একটা সাইড ম্যাগনেটিক নর্থ পোল এবং অপর সাইড ম্যাগনেটিক সাউথ পোলের মতো আচরণ করে। ইলেকট্রিক কারেন্ট কিভাবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, সেই প্রশ্নের উত্তরটা তো পাওয়া গেল। ইলেকট্রিক কারেন্ট ছাড়া ম্যাগনেট তৈরি হতে যদি নাই পারে, তাহলে পার্মানেন্ট ম্যাগনেটের ক্ষেত্রে ইলেকট্রিক কারেন্টের অস্তিত্ব কোথায়? তড়িৎ চুম্বক অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটের ক্ষেত্রে তো বোঝা যায় যে ইলেকট্রিক কারেন্ট ম্যাগনেটিক ফোর্স তৈরি করে, কিন্তু পার্মানেন্ট ম্যাগনেটের ক্ষেত্রে ইলেকট্রনের ফ্লো কোথায় হয়? অ্যাটমের নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন অরবিটে ইলেকট্রন ঘোরে। একটা ইলেকট্রিক তারের রিংয়ের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করলে যদি রিংটা ম্যাগনেটের মতো আচরণ করে, তাহলে তো প্রত্যেকটা অ্যাটমই এক একটা ম্যাগনেট হবার কথা, কারণ এই রিংয়ের মতো অ্যাটমের ভেতরেও ইলেকট্রনের ফ্লো হচ্ছে। ঠিক আসলে প্রতিটা ম্যাগনেটিক মেটেরিয়ালের এক একটা ইন্ডিভিজুয়াল অ্যাটমগুলো এক একটা ম্যাগনেট। লোহা হলো এক প্রকার ম্যাগনেটিক মেটেরিয়াল, তাই এক টুকরো লোহার প্রতিটা অ্যাটমই হলো এক একটা ইন্ডিভিজুয়াল ম্যাগনেট, যার একটা সাইড নর্থ পোল এবং অন্য সাইড সাউথ পোল। এক টুকরো লোহার প্রত্যেকটা অ্যাটম যদি এক একটা ইন্ডিভিজুয়াল ম্যাগনেট হয়ে থাকে, তাহলে কেন সব লোহা ম্যাগনেটের মতো আচরণ করে না? কারণ ম্যাগনেটিক মেটেরিয়ালের ভেতর অ্যাটমিক ম্যাগনেটগুলো এলোমেলোভাবে থাকে, পরস্পরের এফেক্টকে নষ্ট করে দেয়, ফলে নিট ম্যাগনেটিক এফেক্ট 0 হয়। কিন্তু বিশেষ টেকনিকের সাহায্যে এই টাইনি ম্যাগনেটগুলোকে যদি সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়, তাহলে এক টুকরো লোহা ম্যাগনেটে পরিণত হয়ে যাবে। কিন্তু ম্যাগনেটিক মেটেরিয়াল নয় এমন মেটেরিয়াল দিয়ে তো এইভাবে ম্যাগনেট বানানো যায় না। যেমন কপার দিয়ে এইভাবে ম্যাগনেট বানানো যায় না। তাহলে কি নন ম্যাগনেটিক মেটেরিয়ালগুলোর অ্যাটমগুলো এক একটা ইন্ডিভিজুয়াল ম্যাগনেট নয়? কিন্তু কেন নয়? এক্ষেত্রেও তো অ্যাটমের নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন ফ্লো করছে। আসলে অ্যাটমের ভেতর একাধিক ইলেকট্রন আলাদা আলাদা অরবিটে ঘোরে। কিন্তু ইলেকট্রনগুলো শুধু অরবিটেই চলে না, ইলেকট্রনগুলো নিজের অক্ষের চারিদিকেও ঘোরে, মানে স্পিন করে। এই স্পিনের কারণেও ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। মানে অরবিটাল মোমেন্ট অ্যান্ড স্পিন মোমেন্টের ভেক্টর যোগফলের উপর নির্ভর করে কোনো একটা অ্যাটমের নিট ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক মোমেন্ট হলো এমন একটা প্যারামিটার, এটা বেশি হলে ম্যাগনেটটা শক্তিশালী হয়। ম্যাগনেটিক মোমেন্টের ভেক্টর যোগফল খুব কম হতে পারে, খুব বেশি হতে পারে, অথবা শূন্যও হতে পারে। কোনো একটা অ্যাটমের সমস্ত ইলেকট্রনের ম্যাগনেটিক মোমেন্টের ভেক্টর যোগফল যদি খুব বেশি হয়, তাকে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল বলে। এই মেটেরিয়ালগুলোকেই আমরা ম্যাগনেটিক মেটেরিয়াল বলে থাকি, যেমন আয়রন, কোবাল্ট, নিকেল ইত্যাদি। আর যদি ম্যাগনেটিক মোমেন্টের যোগফল খুব কম হয়, তাকে বলে প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল, যেমন অ্যালুমিনিয়াম, লিথিয়াম ইত্যাদি। এরা ম্যাগনেট দ্বারা খুব অল্প ফোর্সে অ্যাট্রাক্টেড হয়। আর যদি ম্যাগনেটিক মোমেন্টের ভেক্টর যোগফল 0 হয়, তাহলে তাকে বলে ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল, যেমন ওয়াটার, গোল্ড, কার্বন ইত্যাদি। ম্যাগনেট এই মেটেরিয়ালগুলোকে বিকর্ষণ করে। চার্জড পার্টিকেলগুলো যখন স্থির না থেকে গতিশীল থাকে, তখনই একমাত্র ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, আকর্ষণ ক্ষমতা অর্জিত হয়। গতিশীলতার ভেতরে রয়েছে চুম্বকত্বের গল্প, আর চুম্বকত্বের গল্পের ভেতরে থাকে আকর্ষণ করা বা আকর্ষিত হবার গল্প। সিমিলারলি এই প্রকৃতি কিভাবে কাজ করে, এই বিষয়ে জ্ঞান অর্জনের গতিশীলতা যত বৃদ্ধি পায়, তত আরো জ্ঞানের দিকে আমরা আকর্ষিত হই। এই আকর্ষণ আমাদের জ্ঞান অর্জনের গতিশীলতাকে আরো বৃদ্ধি করে। এই জ্ঞানের প্রতি আকর্ষণ
আর জ্ঞান অর্জনের গতিশীলতা পরস্পরকে স্বয়ংক্রিয়ভাবে চক্রাকারে বৃদ্ধি করতে থাকে। এই চক্রাকার সিস্টেমের ভেতরেই হয়তো খুঁজে পাওয়া যায় বেঁচে থাকার আরও একটা সুন্দর অর্থ। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন বন্ধু। আপনার একটা ছোট্ট পজিটিভ ফিডব্যাক আমাকে আপনার জন্য নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। ভিডিওটা লাইক এবং চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।